নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের নিউজ হেডলাইন। বিএসএফ এর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত এক গরু পাচারকারী। জলপাইগুড়ি সদর ব্লকের ভাটপাড়া সীমানা এলাকার ঘটনা। আহত হয়েছেন সেনাবাহিনীর 4 জওয়ানও। দীর্ঘদিনের জলকষ্টের সমাধান হতে চলেছে শিলিগুড়ি পুর নিগমের 28 নম্বর ওয়ার্ডের, জানালেন মেয়র গৌতম দেব। জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধিত করল জেলা প্রশাসন। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন স্কুলের কৃতী ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয় হাই মাদ্রাসা আলিম ফাজিল এর কৃতী ছাত্রছাত্রীদেরও। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভিন সহ বিভিন্ন আধিকারিকরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 39 জন কৃতী ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়েছে। কৃতী ছাত্রছাত্রীদের আগামী দিনে আরও সাফল্য কামনা করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। জেলা শাসক জানান, ছাত্রছাত্রীদের কৃতিত্বে গর্বিত তারাও। আগামী দিনে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন তিনি। মানে কোনো না কোনো প্রবলেম থেকেই ফ্যামিলি ছিল, তারপরে ওইসব হার্ডলকে পার করে অত সুন্দর রেজাল্ট দিয়েছে। তো ওটা আমাদেরকে, তো আমাদের একটি ডিউটি আছে ওদেরকে ছোট্ট একটু অ্যাপ্রিসিয়েট করা। তো এটাই নিয়ে আজকে আপনাদের সবাইকে ডাকা হলো, ছোট টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আপনাদেরকে সবাইকে দেওয়া হলো। আমাদের তরফ থেকে এটাই বলতে হবে কি আপনারা খুব ভালো করেছেন, অবশ্যই আপনারা ভালো করে করবেন। এখানে যেটা অনেক লোক বললো যে আমাদের আর্টের সাবজেক্ট আছে, কেউ বলছে আমার সায়েন্সের আছে, কেউ বলছে আমাদের মাদ্রাসা যেটা উর্দু মিডিয়ামের আছে। তো কোনো ডিফারেন্স নেই কোনো মিডিয়াম, কোনো সাবজেক্ট या কোনো স্ট্রিম নিয়ে। যে ভালো করুন, মন দিয়ে, যেখানে মন লাগবে ওই সাবজেক্টকে ভালো করে মন দিয়ে করতে হবে। যে আমাদের এখানে আমার এডিএম আছে, ও সায়েন্সের সাবজেক্ট ছিল, ও ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড থেকে আছে। আমার এই এডিএম আছে, আপনার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আমাদের এই এডিএম আছে, ওনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমার আছে আর্ট ব্যাকগ্রাউন্ড। তো সব মিলেমিশেই আছে এখানে। মানে যেখানে আপনারা ভালো করবেন, মন দিয়ে করবেন, আপনারা অবশ্যই আপনার ড্রিমকে पूरा करते पारবেন। तो ऐसा আছে कि मेहनत करना है अच्छे से, पूरा दिल लगा के पढ़ाई करनी है, माँ बाप का जो सपना है उसको पूरा करना है और अपना सपना भी पूरा करना है। और आगे बहुत सारे एग्जाम आएंगे जिसमें फेलियर भी आ सकता है। तो उस फेलियर से माने जे फेलियर होते पारे ওর থেকে ভয় করবেন না, মানে ওর সাথে ডিসঅ্যাপয়েন্ট হবেন না, আবার চেষ্টা করবেন, আবার ট্রাই করবেন। আপনাদের যে সফলতা আছে, যে সাকসেস আছে অবশ্যই আপনারা পাবেন। আপনারা যখন এখানে পর্যন্ত অত ভালো করেছেন, ভবিষ্যতে আপনারা খুব ভালো করবেন। এটা নিয়ে আমার খুব আপনাদেরকে হার্দিক শুভেচ্ছা। অল দ্য বেস্ট, ভালো করবেন, টেক কেয়ার। কতটা ভালো লাগছে এবং তুমি কোন স্কুল থেকে কত পেয়েছো? আংলা বংশীবাদন হাই স্কুল থেকে। হ্যাঁ, আংলা ভাষা বংশীবাদন হাই স্কুল থেকে 483 পেয়েছি। 483 পেয়েছো। আজকে সংবর্ধিত করা হচ্ছে, কতটা খুবই ভালো লাগছে। এবার কি নিয়ে পড়ার ইচ্ছা? এবার ইংরেজি অনার্স নিয়ে পড়বো। এই যে এতটা রেজাল্টে ভালো ফল আশা করেছিলে? বেশি আছে, কিন্তু হয়নি। কোন সাবজেক্টে কম? ইংলিশে আর জিওগ্রাফিতে একটু কম এসেছে। টোটাল কত পেয়েছো? 483। 483 উচ্চ মাধ্যমিক। কি নাম তোমার? পুষ্পিতা বিশ্বাস। পুষ্পিতা বিশ্বাস। সুষ্ঠু পরিষেবা দিতে স্বাস্থ্য সহ অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন জেলা শাসকের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে স্বাস্থ্য বিভাগ ছাড়াও পুলিশ, পঞ্চায়েত, পূর্ত বিভাগ প্রভৃতি দপ্তরগুলো থেকে পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। এই বৈঠক প্রসঙ্গে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি কল্যাণ খা জানান, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে অবস্থিত রাস্তা ড্রেন নিয়ে সমস্যা সামনে আসছে। এই ব্যাপারটির পাশাপাশি সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বসিয়ে নতুন করে চালু করার কাজ চলছে। আজকের বৈঠক সফল হওয়ার পাশাপাশি অতি দ্রুত সমস্যাগুলো সমাধান করা যাবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি। আমাদের হাসপাতালের যে ইস্যুগুলো, যেগুলো ধরুন হাসপাতাল তো একটা জায়গার মধ্যে, আমাদের যে জেলা বলুন বা শহর বলুন বা পঞ্চায়েত বলুন, সেই জায়গায় সমস্ত অসুবিধা আমরা নিজেরা সমাধান করতে পারি না। হাসপাতালের নিজস্ব কিছু সীমাবদ্ধতা আছে। তো বাকি যে জিনিসগুলো, যেগুলো জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য লাগে, সেইটার জন্য আমরা
এসেছিলাম, সেই নিয়ে খুবই সদর্থক কথা হয়েছে। আশা করা যায় যে আগামী দিনে সেগুলো সমস্যার সমাধান হবে। মেন ইস্যু যদি বলেন যে মেন ইস্যু যেমন ধরুন এনক্রোচমেন্ট, আমাদের এসএসএইচ একটা তো বড় ইস্যু, এনক্রোচমেন্টের বিষয়টা, সেগুলো থেকে শুরু করে বাকি যে ধরুন আমাদের ওখানে এসএসএইচ এর সামনে যে ড্রেনটা, প্রতিবার যেটা ইয়ের সময় বর্ষার সময় অসুবিধা হয়, সাধারণ মানুষের অসুবিধা হয়, সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে, সেটা আশা করা যায় সমাধান হবে। আর এই যে ধরেন মানে যে দেহগুলো রয়েছে আর কি কথা হয়েছে, সেটা তো মিউনিসিপ্যালিটি, পুলিশ এবং ডিএম অফিস তারা প্রত্যেকে যাতে রুটিনলি নেওয়া হয়, কারণ আমাদের এখানে রেগুলারলি হচ্ছে, বডি আসছে, তো রেগুলারলি যদি ডিসপোজালটা হয় তাহলে ভালো হয়, সেটা আমরা বলেছি। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে তিস্তার সময় যে বডি গুলো আমাদের এখানে এখনও রয়েছে আনক্লেম বডি, সেইগুলোর বিষয়ে কিন্তু ডিএম অফিস ভীষণ রকম আমাদের সাহায্য করেছিলেন। সেই সময়তেই আমাদের যে ফ্রিজারগুলো তৈরি করার জন্য যে পারমিশন এবং তার যে কাজের যে এএফএস, সেটা আমরা ডিএম অফিসের জন্যই পেয়েছি। এখনো পর্যন্ত কতগুলো বডি আছে আনক্লেম ওই তিস্তায় যেগুলো ভেসে এসেছিল? এখনো এক্স্যাক্ট ফিগারটা আমাকে জেনে বলতে হবে, কিন্তু এখনো বডি আনক্লেম বডি রয়েছে। এই গরমে একটু স্বস্তি দিতে রোগীর আত্মীয় পরিজন থেকে পথচারীদের ঠান্ডা জল ও শরবত বিতরণ করলেন তৃণমূলের এসটি, এসসি, ওবিসি সেলের সদস্যরা। তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। এই গরম থেকে একটু স্বস্তি দিতে জলপাইগুড়ি মেডিকেল কলেজে রোগীর আত্মীয়দের পাশাপাশি পথচারীদের ঠান্ডা জল ও শরবত বিতরণ করলেন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের এসটি, এসসি, ওবিসি সেলের টাউন ব্লক কমিটি। প্রায় 500 শতাধিক মানুষকে জল ও শরবত বিতরণ করা হয় এদিন। উপস্থিত ছিলেন তৃণমূলের টাউন ব্লক এসটি, এসসি, ওবিসি সেলের ব্লক সভাপতি মৌসুমী কর সহ অনেকেই। মৌসুমী কর জানান, তীব্র গরমের কথা মাথায় রেখেই সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতেই এদিনের এই উদ্যোগ। রোগীর আত্মীয়তা আপনারা, তাই তো? কেমন লাগছে বলুন তো এই যে শরবতটা? শরবতটা খুব ভালো, মানে খুবই ভালো লাগছে। মানে এই যে এই এত গরমের মধ্যে শরবতটা দিয়ে খুব উপকার করলাম। আপনারা সবসময় তো বিভিন্ন রকম টেনশনে থাকেন, এই যে এই যে ঠান্ডা পানীয় দিল, এটা কতটা জরুরি ছিল আপনার পাশাপাশি আরো এইরকম? কি বলবেন এদেরকে? এদের ধন্যবাদ দিচ্ছি। কি নাম আপনার? নাম? আমার নাম সঞ্চিতা মুখার্জি। কোথায় বাড়ি আপনার? জলকষ্ট মেটাতে দিনভর আধিকারিকদের সাথে ঘুরে বেড়ালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। 28 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের জলকষ্টের সমাধান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার সকালে 27 নম্বর ওয়ার্ড ও 5 নম্বর ওয়ার্ডের পাম্পিং স্টেশনগুলো ঘুরে দেখেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, মেয়র পারিষদ দুলাল দত্ত, কাউন্সিলর, বড় চেয়ারম্যান সহ দপ্তরের আধিকারিকরা। 27 নম্বর ওয়ার্ডের জ্যোৎস্নাময় স্কুলের ঠিক পেছনে অবস্থিত পাম্পিং স্টেশন ঘুরে দেখার পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন মেয়র। ওই অঞ্চলের রাস্তার জন্য জ্যোৎস্নাময় স্কুলের কিছুটা জমি দেওয়ার জন্য ধন্যবাদ জানান মেয়র। এই প্রসঙ্গে মেয়র গৌতম দেব জানান, ওই রাস্তা চওড়া হলে গাড়ি ও অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে। জলের পাম্প চলার সময় অনেক জোরে শব্দ হয় বলেও অভিযোগ রয়েছে, এতে বাড়ির অসুস্থ এবং বয়স্কদের সমস্যা হয়। গৌতম বাবু জানান, ওই বিষয়গুলো বাস্তুকারদের বলা হয়েছে, ওই শব্দ যাতে কম হয় তা দেখা হবে। এটা কাজটা ক্রিটিক্যাল কাজ, আমরা এটা করেছি, করে এই আয়রন রিমুভার এটা করাতে এটা 28 নম্বর ওয়ার্ড, 27 নম্বর ওয়ার্ডের জায়গায় জায়গায় জলটা ভালো যাবে। এখানে এটা বাউন্ডারি ওয়াল করা, এই যে রাস্তাটা একটু ওপেন ছিল, এখানকার মানুষজনের আপত্তি ছিল, আপত্তির সঙ্গত কারণও ছিল। এখন আমরা প্রাইমারি কাউন্সিলের সাথে কথা বলেছি, আমরা 1.5 মিটার আরও জায়গা জ্যোৎস্নাময় স্কুল খুব কৃতজ্ঞতার সাথে ওদের ঋণ শোধ করছি, আমরা বোর্ড টোডও লাগিয়ে দেবো। 1.5 মিটার জায়গা আমরা ওদের থেকে পারমিশন নিয়ে এই রাস্তাটা অল্টারনেটিভ রাস্তা, এর পোলগুলোকে শিফটিং, লেফট সাইডের ড্রেনটাকে ঠিক করে দেওয়া,
এই রাস্তাটা করে দিচ্ছে। এই রাস্তাটা করে দেওয়াতে কী হবে, অল্টারনেটিভ রোডটা এটা হয়ে গেল। আর এখানে আয়রন রিভারের কম্প্রেসারের সাউন্ড বেশি আছে, আর বাকি সাউন্ডটা অনেক কম, কিন্তু আমার কানে ওই সাউন্ডটাও একটু বেশি মনে হলো। আমি পেয়েছি, ইঞ্জিনিয়াররা এসছেন, ওদের বলেছি এটা ট্রায়াল রান চলছে, আগামী 7 দিনের মধ্যে সাউন্ডটা একদম মিনিমাম টু মিনিমাম জায়গাতে ওরা নিয়ে আসবে। আমি আজকে দেখে গেলাম, আজকে হচ্ছে কত তারিখ, 14 তারিখ। আমি 21 অথবা 22 তারিখে আবার আসবো, আবার এসে ওনাদের নিয়ে এটা ফাইনালি আমি আরেকবার দেখে যাব। এখন আমি 28-এ যাব, 28-এ যেখানে জল পড়ছে ওখানকার কাউন্সিলর আছে, ওই এটা দেখব। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এখানে লিক হচ্ছে, সেগুলো সব ঠিক করে দেবে। একটা কাজ শুরু হয়ে টেস্টিংয়ের সময় এগুলো ধরা পড়ছে, সেগুলো সব আমরা ঠিকঠাক করে দিচ্ছি। জল জমবে না, ড্রেন আউট করে বের করে দেওয়া হবে। 28 নম্বর ওয়ার্ডের কাজটা আমরা দেখব, জলটা যে যাচ্ছে পড়ছে, মানুষ পাচ্ছেন। এবং তারপর মুনি বাবা আশ্রমে যেটা আয়রন রিভার প্লান্ট লাগানো হয়েছে, সেখানে একটা ড্রেন তৈরি হয়েছে, যে ড্রেনটা দিয়ে ওই আয়রন কন্টেন্টটা জল বেরিয়ে যাবে। বহুদিন ধরে সেটাকে আমরা অপারেশনাল করতে পারছিলাম না, সেটা অপারেশনাল হয়ে গেছে। লাস্ট মিটিংয়ে, 30 তারিখের মিটিংয়ে আমি বলেছিলাম যে 7 দিন টাইম দিয়েছিলাম, সেটা 7th of May, আজকে 14 তারিখ, আরও 7 দিন এক্সট্রা টাইম ওরা পেয়েছে। এইটা করে আমরা 5 নম্বর ওয়ার্ডের কাজটাও যাব। মানুষটা তো পাচ্ছে, তো এখনই তো পাচ্ছে, এটা পরশুদিন থেকেই পাওয়া শুরু হয়েছে, ওখানে যাচ্ছি আমরা। চলুন। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। 11,000 ভোল্টের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ডাম্পার চালকের। মৃত ডাম্পার চালকের নাম মোহাম্মদ আজিজ, বয়স 27 বছর। তার বাড়ি মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের রেলগেট কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ডাম্পার চালক মোহাম্মদ আজিজ ডাম্পার নিয়ে ঘিস নদী সংলগ্ন একটি হাপারে গাড়ি খালি করতে যায়। ডাম্পারের মাল খালি করার সময় ওপর দিয়ে চলে যাওয়া 11,000 ভোল্টের তারে ডাম্পারের ডালা লেগে যাওয়ায় সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায় গোটা গাড়িটি। সেই গাড়িতেই ওই চালক থাকায় বিদ্যুৎ সংস্পর্শে মৃত্যু হয় তার। তবে স্থানীয় মানুষ দ্রুত ওই চালককে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিহতের আত্মীয় পরিজনেরা এবং মালবাজার পুলিশ। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, ঘিস নদী সংলগ্ন ওই এলাকায় হাই ভোল্টেজের তার খুব নিচ দিয়ে গেছে, আর সেই কারণেই এত বড় দুর্ঘটনা ঘটল। বিদ্যুতের তার যদি উঁচুতে থাকতো তাহলে বিপদ এড়ানো যেত বলে স্থানীয়দের অনুমান। জানা গেছে, বিদ্যুতের সংস্পর্শে আসা মাত্রই 12 চাকার ডাম্পারের বেশিরভাগ চাকা আগুনে পুড়ে যায়, আর তখনই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ডাম্পার চালকের। মালবাজার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়েছে। ডাম্পার চালক মোহাম্মদ আজিজ এলাকায় খুব ভালো মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। সুখ দুঃখে সবসময় মানুষের পাশে থাকতেন তিনি। তাই তার অকাল মৃত্যুতে গোটা ওদলাবাড়ি জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আমার ভাস্তা হয়, গাড়ি নিয়ে গেছিল হাপারে খালি করতে। ওখানে উপরে হাই টেনশন তার ছিল, খেয়াল করেনি, ডালার ওখানে উপরে তারে লাগে ইলেকট্রিক শর্ট হয়ে মারা গেছে। ভাস্তা আমার গাড়ির ভিতরেই ছিল। তারপরে কি হাসপাতালে নিয়ে আসলেন? পরে আমরা হাসপাতালে নিয়ে আসছি, ওইখানকার লোকাল লোক নিয়ে আসছিল।
এখানে এসে মদলাবাড়ি হসপিটাল ডাক্তার মৃত বলে ঘোষণা করলো। কি নাম ওনার? মোহাম্মদ আজিজ। বাড়ি কোথায়? মদলাবাড়ি রেলগেট। আপনার নাম? মোহাম্মদ সাইফুল ইসলাম। কে হন ওনার? আমি ওনার চাচা হই। বিএসএফ এর সাথে গুলির লড়াইয়ে নিহত এক গরু পাচারকারী। জলপাইগুড়ি সদর ব্লকের ভাটপাড়া সীমানা এলাকার ঘটনা। গরু পাচারের সময় বিএসএফ এর সঙ্গে গুলির সংঘর্ষ হয় পাচারকারীদের। সেই সংঘর্ষে মৃত্যু হয়েছে এক পাচারকারীর বলে জানা গিয়েছে। অপরদিকে আহত হয়েছেন বাহিনীর 4 জওয়ান। বিএসএফ সূত্রে জানা গেছে মৃত ওই পাচারকারীর নাম কাজিরুল হক, রাজগঞ্জের ভাঙামালি গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই কাজিরুল গরু পাচারের সাথে যুক্ত ছিল বলে অভিযোগ। তার বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ও রাজগঞ্জ থানায় অভিযোগ রয়েছে বলেও বিএসএফ সূত্রে খবর। এর আগেও বেশ কয়েকবার তাকে সাবধান করা হলেও সে কর্ণপাত করেনি বলেও অভিযোগ রয়েছে। সূত্রের খবর, আজ ভোর রাতে প্রায় 10-12 জনের একটি পাচারকারী দল ভাটপাড়া এলাকায় সীমান্তের তার কেটে গরু পাচারের চেষ্টা করছিল। ঠিক সেই সময় ঘটনাটি নজরে পড়ে 195 নম্বর ব্যাটালিয়নে কর্মরত জওয়ানদের। এরপরে তাদের বিএসএফ এর তরফে বাধা দেওয়ার চেষ্টা হলে বিএসএফ কে লক্ষ্য করে পাচারকারীরা গুলি চালায় বলে সূত্রের খবর। পাল্টা বিএসএফও গুলি চালায়। ঘটনায় আহত কাজিরুল হককে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। অপরদিকে বাহিনীর 4 জওয়ানদের মধ্যে একজনকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলেও বাকি 3 জনের বিএসএফ এর ক্যাম্প হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ঘটনার পর এলাকা থেকে একটি গরু সহ উদ্ধার হয়েছে বেশ কিছু ধারালো অস্ত্র। তবে ঠিক কাদের ছোড়া গুলিতে ওই পাচারকারীর মৃত্যু হয়েছে তা নিয়ে নিশ্চিত নন বিএসএফ এর আধিকারিকরা। ময়না তদন্তের পরই এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে বিএসএফ সূত্রে খবর। 510 দিন জেল হেফাজতে থাকার পর অবশেষে জামিন দিয়েছে আদালত বলে জানালেন অভিযুক্তের পক্ষের আইনজীবী সৈকত চট্টোপাধ্যায়। 510 দিন জেল হেফাজতে থাকার পর অবশেষে জামিন দিয়েছে আদালত। তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছিল এসটিএফ এর তরফে বলে জানা গেছে। একটি মামলা সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার এমনটাই জানালেন অভিযুক্তের পক্ষের আইনজীবী সৈকত চট্টোপাধ্যায়। উল্লেখ্য, দেশদ্রোহিতার অভিযোগে 2022 সালের 21শে ডিসেম্বর শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল গুড্ডু কুমার নামে এক ব্যক্তিকে। তিনি বিহারের বাসিন্দা বলে জানা গেছে। 510 দিন জেল হেফাজতে থাকলেও এই মামলার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদন এসটিএফ এর ছিল না বলে দাবি। সোমবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলার শুনানি হয়। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অলোক কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ অভিযুক্তের জামিন মঞ্জুর করেন। সৈকত চট্টোপাধ্যায় জানান, অভিযুক্তের বিরুদ্ধে দেশদ্রোহিতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া বিচার পর্ব চলাকালীন যে ধরনের অনুমতি প্রয়োজন তা এসটিএফ এর ছিল না। তাই মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি ও অলোক কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছেন। গুড্ডু কুমার নির্দোষ বলে জানান তিনি। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ যেটা জলপাইগুড়িতে রয়েছে, সেখানে ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি এবং অনারেবল জাস্টিস অলোক কুমার গুপ্তার ঘরে নিউ জলপাইগুড়ি পুলিশ স্টেশন কেস নাম্বার 1327 অফ 2022 1327 অফ 2022 সেই কেসটি ওঠে, যেখানে আপনারা অনেকেই হয়তো জানেন বা আপনারা যদি মেমোরি রিক্যাপচুলেট করেন, রিফ্রেশ করেন, আপনারা জানতে পারবেন যে 21/12/2022 গুড্ডু কুমার বলে একজন ব্যক্তি, যিনি বিহারের বাসিন্দা, তাকে শিলিগুড়ির একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে দেশদ্রোহিতার অভিযোগে। এবং তিনি বিগত 510 দিন ধরে তিনি জেল কাস্টডিতে রয়েছেন। তা ওনারা আমাকে এনগেজ করেছিল ওদের লয়ার হিসাবে। তা আমি গতকাল মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি এবং জাস্টিস অলোক কুমার গুপ্তার ঘরে তার শুনানি করি এবং সেখানে যে পয়েন্টটা আমি তুলে ধরি সেটা হচ্ছে যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে চার্জশিট জমা হতে পারে, কিন্তু চার্জশিট জমা হওয়ার পর কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অনুমোদন লাগে এর বিচার পর্ব করবার জন্য, যেটাকে আমরা বলি স্যাংশন।
কিন্তু আমরা 20শে মার্চ 2023-এ চার্জশিট জমা পড়েছে, কিন্তু আজ অবধি তার কোনো স্যাংশন আসেনি এবং স্যাংশন ছাড়াই বিচার পর্ব করা সম্ভব নয়। এবং দ্বিতীয়ত যে গুড্ডু কুমারকে যে অভিযুক্ত করা হচ্ছে যে সে দেশদ্রোহিতার, সে বাগডোগরা এয়ারপোর্টের ছবি বা কোনো মিলিটারি ক্যাম্পের ছবি বিদেশে পাচার করে অর্থ উপার্জন করেছিল, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার কারণ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ফরেন ট্রানজ্যাকশন নেই। এবং সরকারি উকিল বিশ্বরূপবাবু তার জামিনের বিরোধিতা করেন, কিন্তু তারপরেও মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি এবং অলোক কুমার গুপ্তা গুড্ডু কুমারকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি দিয়েছেন। এটা একটা ঐতিহাসিক রায়। তার কারণ বিগত 510 দিন ধরে গুড্ডু কুমার জেলে ছিলেন এবং আমার ক্লায়েন্ট সম্পূর্ণ নিরপরাধ এবং তার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ স্পেশাল টাস্ক ফোর্স দায়ের করেছিল। তীব্র দাবদাহে অতিষ্ঠ বঙ্গবাসী, তাই এই দাবদাহ থেকে রেহাই পেতে আখের রসের ভূমিকা রয়েছে অনেকটাই। পিচ গলা রোদে একমাত্র ভরসা আখের রস। কিছুদিন থেকেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ক্রমশই বেড়ে চলেছে উষ্ণতার পারদ। তীব্র দাবদাহে অতিষ্ঠ বঙ্গবাসী। সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণে বিশাল ভূমিকা পালন করছে আখের রস। কিছু কিছু অভিভাবক আবার তাদের ছেলেমেয়েদের নিয়ে যাচ্ছেন দোকানে এবং শরীর ঠান্ডা রাখতে আখের রস পান করছেন। উল্লেখ্য, এবছর আখের ফলন ভালোই হয়েছে বলে মনে করছে কৃষি দপ্তর, কিন্তু বিক্রেতাদের মুখে শোনা গেল ভিন্ন সুর। কিছু কিছু বিক্রেতাদের মতে আখের ফলন ভালো থাকলেও বেশি দামে তাদের বিভিন্ন জায়গা থেকে আখ কিনতে হচ্ছে, কিন্তু যেহেতু গরম ভালোই পড়েছে তাই বিক্রিও ভালো হচ্ছে বলে জানান তারা। বিভিন্ন দোকানে আখের রস বিকোচ্ছে 20 টাকা প্রতি গ্লাস। সব মিলে গরমে সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যেই রয়েছে আখের রস। এখন ডাবের জলের দাম 60 থেকে 70 টাকার মধ্যে, তাই এত দাম দিয়ে ডাব কিনতে কিছুটা পিছু পা সাধারণ মধ্যবিত্তরা। তাই আখের রস বেশি পছন্দ করছেন ক্রেতারা। এই বিষয়ে এক বিক্রেতা জানান, আখের ফলন ভালোই হয়েছে এবছর, কিন্তু তারা দাম ঠিক পাচ্ছেন না। কিছুটা বেশি দামেই কিনতে হচ্ছে এবছর আখ। ফলন কেমন আছে বা কি দেখছেন বাজারটা? ফলন এবার আছে, কিন্তু দাম খুব। আপনার বেশি দামে আখ কিনতে হচ্ছে? হ্যাঁ, বেশি দামে। 30 টাকার নিচে কোনো আখে নেই। অন্য বছরের তুলনায় এবছর কি বেশি রেট হচ্ছে আখে। আর ডাবের চাহিদা, আখের চাহিদা কেমন দেখছেন এখন? আখে লোকজন কিনছে? চাহিদা সেরকম টুকটাক চলছে, চাহিদা তো নাই। যা গরম পড়েছে এখন তো আখের রসটা অনেকেই খায়, তো কি দেখছেন বাজারে কেমন লোকজন কিনছে? লোকজন বেশি চলাচল করে, হয় টুকটাক হয়ে যায়, আমি চলে যাই। মানে তুলনামূলক এবছর আখের দামটা বেশি আছে। ধন্যবাদ। আপনার নাম? আসরাফ এমডি। আপনি কোথায়? জলপাইগুড়ি থাকেন? অপরদিকে এক ক্রেতা জানান, কিছুদিন যাবৎ যা গরম পড়েছে তাতে আখের রস না খেলে আর উপায় নেই। এই গরমে ডাবের জল খুব উপকারী, কিন্তু ডাবের যা দাম তাই আখের রসই ভরসা। অপরদিকে জলপাইগুড়ি কৃষি দপ্তরের উপকৃষি অধিকর্তা গোপাল চন্দ্র সাহা জানান, এবছর আখের ফলন ভালোই হয়েছে। এবছর 55 থেকে 65 টন প্রতি হেক্টর জমিতে আখের ফলন হয়েছে। আখের ফলন যেটা আছে মোটামুটি আমাদের এখন অবধি ঠিকই আছে। আমাদের টোটাল জেলাতে 148 হেক্টর এরিয়া আছে, বেশিরভাগ এরিয়াটাই আছে ময়নাগুড়িতে এবং কিছু ধূপগুড়িতে আছে। এর ফলন মোটামুটি 55 থেকে 65 টন পার হেক্টর হয়। আর টেম্পারেচারের জন্য কোনো অ্যাডভার্স এফেক্ট এখন অবধি আমাদের কাছে রিপোর্টিং হয়, ঠিকই আছে সব। মানে আখের ফলন এবছর ভালোই রয়েছে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে।
আবারও বেহাল ছবি। কচুরিপানার আবর্জনায় পরিপূর্ণ জলপাইগুড়ির টেমস করলা নদী। দিন দিন জলপাইগুড়ির করলা নদীর দূষণ বেড়েই চলেছে। দূষণের মাত্রা এখন মারাত্মক আকার ধারণ করেছে, কারণ নদী এখন পরিপূর্ণ কচুরিপানা আবর্জনা সহ অন্যান্য নোংরায়। করলা নদীর জলের মাঝখানে রয়েছে পুকুরের মতো আস্তরণ। চারিদিকে কচুরিপানা খানাখন্দে ভরা। দূর থেকে দেখলে মনে হবে নদীর চেহারা বিকৃত হয়েছে, হারাচ্ছে নদীর নাব্যতাও। নদীর পরিষ্কার পরিচ্ছন্নতা বা নাব্যতা ফিরিয়ে আনতে এর আগেও জেলা প্রশাসনের তরফে আলোচনা হয়েছিল। বর্তমানে জলপাইগুড়ি শহরের বাবুঘাট থেকে শুরু করে প্রায় 5 থেকে 6 কিলোমিটার নোংরা আবর্জনায় ভরা জলপাইগুড়ির এই করলা নদী। আজ পর্যন্ত নদীর কোনো সংস্কার হয়নি, তাই সমাজের সকল মানুষই চান নদীটিকে সংস্কার করা হোক। না, কচুরিপানায় তো একদম ভর্তি রয়েছে। কচুরিপানা ভর্তি আছে, কিন্তু মানে বর্ষা হলে তো এটা চলে যায়। বর্ষা হলে চলে যায়, এমনি ঠিকই আছে আগের থেকে। এর কি সংস্কার হওয়া উচিত? সংস্কার একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত, কারণ জলপাইগুড়ির হৃদয় বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলপাইগুড়ির মধ্যে একটা শহরের মধ্যে একটা নদী যাচ্ছে, তো এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো হয়, মশা মাছি হয়, তো এটাই। এখন পরিস্থিতি কি দেখছে? এখন তো চারদিকে কচুরিপানায় ভর্তি। হ্যাঁ, চারদিকে বৃষ্টি হলে অবশ্য পরিষ্কার হয়ে যায়, নদী সব চলে যায়। সংস্কার হওয়া দরকার, একটু দরকার। হ্যাঁ, ঠিক। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বিএসএফ এর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত এক গরু পাচারকারী। জলপাইগুড়ি সদর ব্লকের ভাটপাড়া সীমানা এলাকার ঘটনা। আহত হয়েছেন সেনাবাহিনীর 4 জওয়ানও। দীর্ঘদিনের জলকষ্টের সমাধান হতে চলেছে শিলিগুড়ি পুর নিগমের 28 নম্বর ওয়ার্ডের, জানালেন মেয়র গৌতম দেব। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.